আমাদের যেটা ছিল ডিরেক্ট ডাই আমরা করতেছিলাম। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা পাইনি। ডিরেক্ট ডাই সম্পর্কিত গত ক্লাসে আমরা অনেক দূর এগিয়েছিলাম, তো শেষে কিছু পার্ট বাকি ছিল আমাদের, সেটা আজকে আমরা শেষ করব। হোপফুলি তোমাদের সবার ডিরেক্ট ডাই সম্পর্কিত ধারণা ক্লিয়ার। তো তারপরেও যেহেতু আবার যাচ্ছে লেকচারটা, আবার একটু আমরা দেখে নেই যে নরমালি ডিরেক্ট ডাই হচ্ছে ওয়াটার সলিউবল ডাই, মানে হচ্ছে সে পানিতে দিলেই দ্রবীভূত হয়, এবং এই দ্রবীভূত বা দ্রাব মানে এই যে প্রপার্টিসটা, সলিউবলাইটিস প্রপার্টিসটা তার অনেক বেশি, এবং সেটি অ্যানায়নিক ডাই, মানে পানিতে দিলে সেটি নেগেটিভ চার্জ ধারণ করে, যেটা বেসিক্যালি সালফোনিক অ্যাসিড গ্রুপে হয়ে থাকে, তাদের স্ট্রাকচার হয়ে থাকে। তাদের লাইট ফাস্টনেস প্রপার্টিস ভালো, কিন্তু ওয়াশ ফাস্টনেস বা ওয়াটার ফাস্টনেস প্রপার্টিস গুলো খারাপ। কারণ কি? তাদের ওয়াটার সলিউবিলিটির কারণে। যদি লিঙ্ক গুলো ভালো মতো, অর্থাৎ যে বন্ড গঠিত হবে, বন্ড হবে হাইড্রোজেন বন্ড এবং ভ্যান্ডার ওয়ালস ফোর্স। এই হাইড্রোজেন বন্ড এবং ভ্যান্ডার ওয়ালস ফোর্স যদি ঠিকঠাক মতো না হয়, এবং ব্যক্তিগতভাবে মানে আমরা জানি প্রকৃতিগতভাবে চারটা যে বন্ডস রয়েছে, তাদের বন্ডগুলোর ভিতরে এগুলো দুর্বল বন্ড। ওকে, এরপরে ছিল সেটির স্ট্রাকচার, আয়নিক নেচার, সলিউবিলিটি, অ্যাফিনিটি, সেলুলোজের প্রতি অ্যাফিনিটি শো করে। এছাড়াও প্রোটিন ফাইবার সমূহ ডাইং করা যায়। প্রপার্টিস আমরা পড়েছি, ক্লাসিফিকেশন দেখেছি যে টাইপ এ বি একটা নিজেই লেভেল হতে পারে, আরেকটা লেভেল হতে হলে তাদেরকে লেভেলিং এজেন্ট দরকার হয়, আর একটা সল্ট দরকার হয়, অর্থাৎ সল্ট দিয়ে তাকে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ ডাইং এ সল্ট প্রয়োগ করতে হয়। ওকে, নেক্সট যদি আমরা বলি ক্লাসিফিকেশন অন দ্য স্ট্রাকচারে, আমরা দেখেছিলাম সেটি মনোএজো, ডাইএজো, ট্রাইএজো, পলিএজো ইত্যাদি, স্টিল ভ্যানো ডেরিভেটিভস, থায়াজল ডেরিভেটিভস, হ্যাঁ অনেকগুলো দেখেছিলাম। মেকানিজমে আমরা কি দেখেছিলাম? মেকানিজমে আমরা দেখেছিলাম যে ডাইসের হাইড্রোজেন ডাইস এবং ফাইবার ওয়েজ গ্রুপ মিলে হাইড্রোজেন বন্ড গঠন করছে, যেটা এই ছবিটাতে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডাইসের যে গ্রুপগুলি রয়েছে লিভিং গ্রুপে, সেইখানেরকার এইচ এবং সেলুলোজের যে রয়েছে সেটার এইচ পরস্পরের সাথে মিলে এখানে হাইড্রোজেন বন্ড গঠন করছে। এখানে একটা রেসিপি দেওয়া আছে, মোটামুটি রেসিপি বলবো না যে এটাই মানে অ্যাকুরেট ভাবে এটা দিয়ে করতে পারবে, হ্যাঁ একটা শেড হবে, বাট তোমার যে ডিজায়ার্ড শেড সেটি হবে না। সেটির জন্য তুমি কোনো ডিজায়ার্ড শেড করতে হলে তোমাকে ট্রাইক্রোম্যাটিক কম্বিনেশন বা এগুলো করতে হবে। ওকে, ডাইং প্রসেস আমরা দেখেছি যে এটি সাধারণত বয়েল টেম্পারেচারে ডাইং করা হয়, এবং সাধারণত মৃদু অ্যালকালাইন, মাইল্ড অ্যালকালাইন কন্ডিশনে ডাইং করতে হয়। পিএইচ এর কথা যদি বলি 10-এর মতো, ঠিক আছে। এটাতে সল্ট লাগছে কেন? চার্জটাকে রিমুভ করার জন্য। একই সাথে সোডা লাগছে বন্ডটাকে গঠন করার জন্য, সোডিয়াম কার্বনেট, আরো এর সাথে অনেক কিছু। যদি আমরা অ্যালকালাইন কন্ডিশনের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডও ইউজ করতে পারি। আরো কিছু দেখছি এখানে টিআরওএল, ওয়েটিং এজেন্ট, এগুলো অক্সিলারি কেমিক্যাল। এটার একটা চার্টটা তোমাদেরকে আঁকাতে বলছিলাম, আঁকিয়েছো কিনা আমি জানি না, ওটা আমি দেখবো ক্লাস শেষে, যে অ্যাকর্ডিং টু দা প্রসিডিউর তোমাদের এটা ইয়ে করতে হবে। ওকে, আফটার ট্রিটমেন্ট তো করতেই হবে, যেহেতু সেই ডাইসটা আসলে উঠে যেতে চায়, সেজন্য এটার জন্য ফিক্স থাকে, সেজন্য আমাদের আফটার ট্রিটমেন্ট করতে হয়। শাফি কি বলতে চাও বলো। আসসালামু আলাইকুম স্যার। এই যে সোডা অ্যাশ, এই সোডা অ্যাশ আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি এক? না, একটু সার্চ করে দেখে নাও। ওকে, দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে দুটোর কাজই একই, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, সোডা অ্যাশ সেটি হচ্ছে মৃদু ক্ষার। ক্লিয়ার? স্ট্রাকচার, গাঠনিক সংকেত সবকিছু ভিন্ন। যখন আমাদের পিএইচটা খুবই হায়ার লেভেলে দরকার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে থাকি। ঠিক আছে সাফি? ওকে, যেমন স্কাওয়ারিং এ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে থাকি। আমরা যদি তখন সেখানে সোডা অ্যাশ ইউজ করতাম বা আরো মাইল্ড কোনো ক্ষার ইউজ করতাম তাও হতো, কিন্তু এতটা স্ট্রংলি হতো না। ওকে, নাও দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডাই আপটেক। আমরা সেদিন গতকাল কথা বলেছিলাম ফ্যাক্টর সমূহ নিয়ে, যেমন হচ্ছে যে টেম্পারেচার বাড়ালে ডাই আপটেকটা দ্রুত হয়, কিন্তু একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আসলে শেষ হয়ে যায়। তো আমরা এখানে গ্রাফ থেকে অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে
আমরা ম্যাক্সিমাম ডাই অ্যাবজর্পশনটা দেখতে পাচ্ছি যদি আমরা বলি যে অ্যামাউন্ট অফ ডাইসের পরিমাণ কখন বেশি হচ্ছে। আর টেম্পারেচার ইনক্রিজ করলে ডাইমলিকিউল গুলো ছুটোছুটি করবে, করার ফলে কি তাড়াতাড়ি এক্সিউশন হবে এবং ফলে এই যে এক্সিউশনটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানুষ বলে না যে আস্তে আস্তে খাও, অনেক মানে অনেক খেতে গেলে আস্তে আস্তে খেতে হবে, তাড়াহুড়ো করে খেলে অনেক খেতে পারবে না। লাইক দেন পিএইচ তো এক একটা ডাইসের এক এক রকম পিএইচটা। তো এটার ক্ষেত্রে আমরা দেখেছি যে স্লাইড অ্যালকালাইন, রোল অফ ইলেকট্রোলাইট। আমরা সবাই রোল অফ ইলেকট্রোলাইট সম্পর্কে আশা করি জানি, কারো এটা ভুল হওয়ার কথা নয় যে যখন সেলুলোজিক ফাইবার সমূহকে ওয়াটারকে ডিসলভ মানে নিমজ্জিত করা হবে, ইমার্স করা হবে, সেই সময় তাদের একটা নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। সেই নেগেটিভ চার্জটাকে এবং ডাইসের যে নেগেটিভ চার্জ দুটোর ভিতরে একটা জিটা পটেনশিয়াল সৃষ্টি করবে, একটা চার্জের তারতম্য সৃষ্টি করবে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, যার ফলে ডাইপার্টিকেল গুলো প্রবেশ করতে পারে না। এই ইলেকট্রোলাইট ইউজ করে আমরা সাধারণত এই চার্জটাকে রিমুভ করে ডাইপার্টিকেল গুলোকে ফাইবারে এক্সিউশন করতে সাহায্য করি। লিকুয়ার রেশিও যত কম হবে ডাই তত বেশি অ্যাবজর্ব হবে, এটি সাধারণ ফিনোমেনা। কিন্তু ডাইটা কতখানি ইভেন হবে ডাইংটা সেটি কিন্তু একটু ঝামেলাযুক্ত, কারণ 1:1 মানে তুমি যদি নিজেই বুঝতে পারছো, মনে করো তুমি আটা গুলাচ্ছ, তো যতটুকু আটা ততটুকু পানি, বা এইভাবে, বা কিভাবে বলতে পারি যে যতটুকু কাপড় ততটুকু পানি, তাহলে তো সেখানকার ডাইপার্টিকেল গুলো ঠিক ফ্রিলি মুভ করতে পারছে না, তারা যে জায়গায় পারছে সে জায়গায় ডিপোজিট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত ফ্যাক্টরিতে 1:7 থেকে 10, ল্যাবরেটরিতে 1:20 ইন কেস অফ নিট ফেব্রিকের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে, টাইম অফ ডাইং আমরা যদি বলি যে টাইম অফ ডাইং সাধারণত যত সময় ধরে, আমি দুটো ইয়ের কথা বলেছিলাম তোমাদের, কত কোন ইয়েতে জানি, সেটি হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কথা, যে ফ্রেন্ডলিস আইসোথাম, ল্যাংমুইর আইসোথাম, সেখানে কিছু কথা বলেছিলাম। সেখানে আমরা দেখতে পাই যে দুজন দুই রকম কথা বলছেন, অর্থাৎ একটা টাইম কতক্ষণ ডাইটা নিবে, এটা নিতেই থাকবে একটা সার্টেন টাইম পর্যন্ত, স্যাচুরেশন পর্যন্ত। তো মোটামুটি ফ্যাক্টরির ক্ষেত্রে যেটা হয় সেট আমরা ম্যাচ করি, সেটা ম্যাচ না হওয়া পর্যন্ত সাধারণত আমরা ডাইংটা চালিয়ে যাই। ঠিক আছে, নর্মাল ল্যাবরেটরিতে আমরা সাধারণত 1 ঘন্টাকে একটা আদর্শ সময় হিসেবে ধরি। ওকে, অ্যাফিনিটি অফ ডাই। আসলে অ্যাফিনিটি, ডাইসের প্রতি অ্যাফিনিটি যে টান, আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাফিনিটি এন্ড সাবস্ট্যান্টিভিটি। তো সেখানে অ্যাফিনিটি সাধারণত সেলুলোসের প্রতি হয় বিকজ অফ দেয়ার হাইড্রোক্সাইল গ্রুপ, তাদের রয়েছে সর্বশেষ স্ট্রাকচারের ফাইবার, লিনিয়ার স্ট্রাকচার, বেঞ্জিন রিং অফ ডাই, কোপ্লানার। যত কোপ্লানার হবে দেন তারা বেশি ইয়ে হবে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ড ফর্মিং গ্রুপস লাইক, সেই জন্য তারা সাধারণত অ্যাফিনিটি শো করে। তো ডিরেক্ট ডাইকে সার্কলড কেন বলা হবে, সেদিন বলা হয়েছিল যে তার বৈশিষ্ট্য সমূহের জন্য তাকে সার্কলড বলা হচ্ছে। আইডেন্টিফিকেশনের জন্য আমরা টেস্ট করেছিলাম সেটি, যে আমরা যদি দেখি বয়েল করে কোনো একটা স্যাম্পলকে, যে তার কালার গুলো স্টেইনিং করছে, দেন আমরা সহজে বুঝবো যে এটি সাধারণত ডিরেক্ট ডাই। এটি কোয়ালিটেটিভ টেস্ট, নট কোয়ান্টিটেটিভ টেস্ট, এবং অনেক ক্ষেত্রে তুমি অ্যাকুরেট শিওর হতে নাও পারো, তবে সাধারণত অন্যান্য ডাইসের চেয়ে এই ডাইস গুলো উঠে যায়। ওখানে কিছু ডাইসের নাম দেওয়া রয়েছে। এখন আজকের যে পোর্শনটুকু সেটি আমরা দেখব, সেটি হচ্ছে আফটার ট্রিটমেন্ট উইথ মেটাল সল্ট বা আফটার ট্রিটমেন্ট অফ ডাই, ডিরেক্ট ডাই। যেহেতু ডিরেক্ট ডাইসের কিছু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো যেন না হয়, অর্থাৎ ঝামেলাটা কি, যে আমাদের ইয়ের প্রবলেম, অর্থাৎ ফাস্টনেস প্রপার্টিস প্রবলেম, অর্থাৎ বন্ড গুলো ভেঙে কালার গুলো চলে যায়। তো সেটার জন্য আমরা এখানে অনেকগুলো ট্রিটমেন্ট করতে পারি, যে ট্রিটমেন্ট উইথ মেটাল সল্ট, ট্রিটমেন্ট উইথ ফর্মালডিহাইড, ডাইজো সলিউশন এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ডাইজো ডাই দিয়ে আমরা করতে পারি। সেকেন্ডলি কাপলিং উইথ ডাইজোডাইজ বেস, ট্রিটমেন্ট উইথ ক্যাটায়নিক ডাই ফিক্সিং এজেন্ট, টপিং উইথ বেসিক ডাই, ট্রিটমেন্ট উইথ রেজিন, এগুলো দিয়ে আমরা করতে পারি। তো চলো আমরা একটু দেখে নিই বিস্তারিত সবগুলো ট্রিটমেন্ট গুলো। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ট্রিটমেন্ট উইথ মেটাল সল্ট। তো আমাদের উদ্দেশ্য কিন্তু ডাইসের যেন ফাস্টনেস প্রপার্টিস গুলো ভালো হয়। তাহলে প্রথমে আমরা কি করছি, যে মেটাল সল্টস গেট
attach with the dye, increasing the size of the dye molecule. Dyes processing chelating sites and their structure OH বা কার্বক্সাইল বা হাইড্রোক্সাইল যেটাই হোক না কেন অথবা ওই হাইড্রোক্সাইল কার্বক্সাইল যেটাই হোক না কেন only show the response this after treatment process and chelatation metal and their structure. সহজ কথা হচ্ছে ডাইসের আমরা কি বাড়াবো, স্ট্রাকচারটা বাড়াবো। যেহেতু এটার স্ট্রাকচারটাও ছোট এবং একই সাথে এটা সলিউবল, তা ভিতরে ঢুকে বাইরে বেরিয়ে আসে। তো আমরা যদি এখন আফটার ট্রিটমেন্ট করছি, তার মানে ফেব্রিকের ভিতরে ডাইটা আছে এবং সেটার যদি স্ট্রাকচারটা বাড়িয়ে দিই, আকারটা বাড়িয়ে দিই, তাহলে সেটা আর বেরিয়ে আসতে পারবে না। তো সেটা আকার বাড়ানোর জন্য সাধারণত আমরা মেটালিক সল্ট ইউজ করি। এখানে সেটাই বলা হচ্ছে যে বিভিন্ন প্রকার মেটালিক সল্ট, কপার আছে, ঠিক আছে, এরকম যেগুলো দিয়ে আমরা এটার স্ট্রাকচারটা বাড়াতে পারি। সো এখানে আমরা একটা ডাইসের দেখতে পাচ্ছি, স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা কপার সল্ট দিয়ে এটাকে ট্রিটমেন্ট করি, দেন এখানে আমরা কিন্তু ডাইসের স্ট্রাকচারটা বেড়ে যাচ্ছে, ফলে যেটা কি হচ্ছে যে বেরিয়ে আসতে পারছে না, ঠিক আছে। এবং আরেকটি ইস্যু কিন্তু সেখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। সো উই হ্যাভ টু কেয়ার অ্যাবাউট দ্য অ্যাসিড অ্যান্ড পিএইচ অফ দ্য বাথ। ওকে, আফটার ট্রিটমেন্ট আমাদের এটা মেনটেন করতে হবে। দিস ইজ ভেরি কমন টেক্সটাইল ক্ষেত্রে, সো এটা বারবার বলার প্রয়োজন নেই। ট্রিটমেন্ট উইথ ফর্মালডিহাইড। নাও যে এটাকে ডাইটাকে ফিক্স করার জন্য ফর্মালডিহাইড ইউজ করা যেতে পারে। সেটা কিরকম বলা হচ্ছে, ফর্মালডিহাইড ইউজ করলে সেটিও একটা ব্রিজ তৈরি করবে, করে সেটি আটকে রাখবে। কিরকম বলা হচ্ছে, ডাই মাস্ট হ্যাভ 2 হাইড্রোক্সাইল 2 অ্যামিন গ্রুপ, অর্থাৎ এরকম দুটো হাইড্রোক্সাইল গ্রুপ এবং 2 অ্যামিন গ্রুপ NH2 এরকম থাকতে হবে। অ্যামিন গ্রুপ থাকতে হবে মেটা পজিশনে, অর্থাৎ বেনজিনের যে অর্থ প্যারা মেটা পজিশন রয়েছে, ঠিক আছে, অর্থ প্যারা মেটা সেই পজিশনে এম পজিশনে থাকতে হবে। এন্ড স্ট্রাকচার রিঅ্যাক্ট উইথ দ্য ফর্মালডিহাইড and forms methylene bridge between 2 successive dye molecule and double size the and suppressing its solubility. কি করছে ফর্মালডিহাইড, কি করছে, দুইটা ডাই মলিকুলকে একত্রিত করে একটা বড় ডাই মলিকুল সৃষ্টি করছে। ক্লিয়ার? আমরা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল এখানে দুটো ডাই মলিকুল রয়েছে, দিস NH2 দুটো থাকতে হচ্ছে। তো এই NH2 এবং অর্থাৎ যে অ্যামাইনো গ্রুপ, এরা এরকম দুটো ডাই ফর্মালডিহাইড কি করছে, এদেরকে একত্রিত করে একটা বড় ডাই মলিকুল গঠন করে দিচ্ছে। এই যে স্টাক গঠনটা এখানে হয়ে গেল, তাহলে একটা ব্রিজ সৃষ্টি করে দিল, ফলে কি হচ্ছে, এটা আর বেরিয়ে আসতে পারছে না। বোঝা যাচ্ছে তো না? এরপর আমরা যদি বলি ডাইজোটাইজেশন এন্ড ডেভেলপমেন্ট, এটি সাধারণত এজোইক ডাইসের ক্ষেত্রে ডাইজোটাইজেশন এন্ড ডেভেলপমেন্ট, এটাকে ইনসিটু রিঅ্যাকশন বলে। এটা ডাইটা সাধারণত বাইরে তৈরি করে থাকে না, আমরা ভিতরে তৈরি করে নেই। তো এটা দিয়েও আমরা আসলে একটা উপরে ওই যে ছাপা মেরে দেই বা এই ধরনের বোঝাচ্ছে। তো বলা হচ্ছে ডাই প্রসেসিং NH2 গ্রুপ ইজ পি পজিশন অর, তো যেটাই হোক না কেন এজো গ্রুপ আন্ডারগো দ্য ট্রিটমেন্ট, প্যারা পজিশন থাকতে হচ্ছে, এবং প্যারা পজিশনে থাকলেই সাধারণত এই ধরনের রিঅ্যাকশনে যায়। দেন ডাইড কটন ইজ পাসড, মনে করো কটনটা পাস করেছো ডাইজোটাইজ বাথ, ডাইজোটাইজ বাথ এইটি সম্পর্কে তো এখন বলতে হবে। বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে দুটো বাথ থাকে, এটাকে ম্যাজিক কালারও বলা হয়ে থাকে। তো একটাতে থাকে ন্যাপথল, একটা হচ্ছে ডাইজেনিয়াম সল্ট। তো যখন এটা এর ভিতর দিয়ে আসে তখন কোনো কালার থাকে না, বাট এটা যখন এইটার ভিতর দিয়ে আসে তখন এখানে কালার সৃষ্টি হয় কাপলিং রিঅ্যাকশনের মাধ্যমে। এবং মজার বিষয় হচ্ছে যে ওই যে ডাইটা উৎপন্ন হলো এটা কিন্তু রেডিমেড ডাই না, সেটা কিন্তু ইনসলিউবল হয়ে যায়। তো এখন আমরা যদি কটনটাকে ডাইং করার পর এরকম আবার ওভার ডাইং করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার শেড চেঞ্জ হচ্ছে। ফলে এই ডাইজোটাইজ বাথের ভিতর দিয়ে পাস করা হলে দেন ইট ইজ ফলোড বাই দ্য কাপলিং উইথ দ্য ডেভেলপার এন্ড ফেনল, বিটা ন্যাপথলন ইত্যাদি, অ্যামফিনাইল ইত্যাদি ইউজ করতে পারি। তো তখন কি হচ্ছে, আমাদের যে অরিজিনাল ডাইটা সেটা ভিতরে আটকা পড়ে গেল, ঠিক আছে, যেহেতু বাইরের ডাইটা কি করছে সেটাকে উপরে একটা আস্তরণ সৃষ্টি করে ফেলেছে, ঠিক আছে। সো এখন এইখানে প্রবলেমটা হচ্ছে দ্য ফাইনাল শেড ডিপেন্ডস অন দ্য কাপলিং এজেন্ট
ডেভেলপার কম্বিনেশন, অর্থাৎ আমি ন্যাপথল এবং আমার যে কম্বাইন, আমি যে ডায়াজোটাইজ সলিউশন ইউজ করছি, এই দুটোর উপর ডিপেন্ড করছে আমার পরবর্তী, কারণ সেটা তো চেঞ্জ হবে। তো যাই হোক, তো ওই যে একটা কালার আছে না, গায়ের কালার উপর আবার যদি রং করে দাও, বিষয়টা এরকম হয়ে গেল। এখানে যে রিয়াকশনটা দেখাচ্ছে সেটা একটা ন্যাপথলের সাথে এটা ডায়াজোটাইজ রিয়াকশন করে তারা কালার উৎপন্ন করছে সেটা। কাপলিং উইথ ডায়াজোটাইজ বেস, দেখো এই কাপলিংটা দুই ভাবে করা যায়। এই যে বললাম দুটা পট ছিল ন্যাপথলের সাথে, তো সেখানে আমরা যদি দেখি যে একটা পট দুটা পট, এখানে প্রথমে ন্যাপথল থাকে, পরেরটাতে থাকে হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট থাকতে পারে অথবা ডায়াজোটাইজ বেস থাকতে পারে। সল্ট অথবা বেস যে কোনো দুটো দিয়ে একই প্রক্রিয়ার মাধ্যমে তারা এই কাজটা করে। সো দিস ইজ একই প্রসেস, শুধু এখানে তখন কি ছিল, এটা ডায়াজোনিয়াম সল্ট ছিল, সল্ট, আর এখন কি আছে, বেস। বলা হচ্ছে this also enlarge the size of the dye molecule and thus increase the washing fastness. The dyed fabric already contain coupling component and separately an amino component is diazotase set and diazotase base the dye created. So তারা এরকম করে স্ট্রাকচার, বড় স্ট্রাকচার করছে। এইভাবেও আমরা আমাদের কালারটা যেন চলে না যায় সেটা করতে পারি। ট্রিটমেন্ট উইথ ক্যাটায়নিক ফিক্সিং এজেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাটায়নিক ফিক্সিং এজেন্ট? ক্যাটায়নিক কি? ক্যাটায়ন কি? প্লাস 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 পরমাণুর আয়ন প্লাস না, হ্যাঁ আয়ন প্লাস হইলে এটা হইলে ক্যাটায়ন আর মাইনাস হইলে অ্যানায়ন। আচ্ছা আচ্ছা, ওকে। তো তাহলে এখন আমাদের ডাইটা কি রকম, নেগেটিভ, তাই না? আমরা যদি এখন এখানে পজিটিভ দেই তাহলে সেটা নিশ্চয়ই আটকা পড়বে। সেজন্য বলা হচ্ছে দ্য ক্যাটায়নিক ডাই ফিক্সিং এজেন্ট, এই ধরনের কিছু ফিক্সিং এজেন্ট আছে যেটা কমার্শিয়ালি ইউজ করা যায়। এজেন্ট আয়নাইজ লং পজিটিভ এন্ড শর্ট নেগেটিভ আয়নস, তাদের পজিটিভ চার্জটার আধিক্য বেশি। On the other hand, direct dye ionize along negative and short positive ions. So opposite charges combine in bigger complex compound. Dyes সাথে এটা বড় কম্পাউন্ড তৈরি করছে। Thus, enlarging the size of the dye molecule, washing fastness is improved. Okay, তাহলে আমাদের ডাই হলো নেগেটিভ, আমরা যে ডাই ফিক্সিং এজেন্ট ইউজ করছি সেটা হলো পজিটিভ। তাহলে এই ডাই ফিক্সিং এজেন্ট এবং আমাদের ডাই পরস্পরের সহিত মিলে বড় কমপ্লেক্স তৈরি করছে, যেটা ডাইটাকে ফেব্রিক থেকে তুলে বেরিয়ে আসতে দিচ্ছে না, বাধা প্রদান করছে। এভাবেও আমরা আমাদের কালারটাকে আরো বেশি সাস্টেইন করাতে পারি। টপিং উইথ বেসিক ডাই, আমরা এখনো পড়িনি। বেসিক ডাই ইজ অ্যানাদার টাইপ অফ পজিটিভ ডাই, একমাত্র পজিটিভ ডাই বলতে পারি। ক্যাটায়নিক ডাই, সাপি তো বললোই যে ইট কন্টেইন পজিটিভ চার্জ। সো টপিং একটা কথা ইন্ডাস্ট্রিতে প্রচলিত আছে। টপিং মানে হচ্ছে যে আমাদের যখন শেড মিলে না তখন আমরা এক্সট্রা আরো কিছু কালার যুক্ত করে দিই, মানে মনে করো শেড দেখে যে আরো লাগবে, রং লাগবে, তখন দেওয়া হয়, যেটাকে আমরা ফ্যাক্টরিতে টপিং নামে পরিচিত। তো এই ক্ষেত্রেও আমাদের যেহেতু ডাইটা নেগেটিভ এবং ডিরেক্ট ডাইটা নেগেটিভ এবং বেসিক ডাইটা পজিটিভ, তো আমরা যদি বেসিক ডাই দিয়ে টপিং করে ফেলি তাহলে ডিরেক্ট ডাইসের যে সমস্ত ভুখা পজিটিভ আছে, বেসিক ডাইসের সেই সমস্ত পজিটিভ, মানে ডিরেক্ট ডাইসের নেগেটিভ, বেসিক ডাইসের পজিটিভ পরস্পরের সাথে মিলে এটা কমপ্লেক্স গঠন করবে। তো যেটার মাধ্যমেও আমরা আমাদের যে কালারের প্রবলেম অর্থাৎ ফাস্টেস্ট প্রপার্টিস এর যে প্রবলেম, সেই প্রবলেমটাকে দূর করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ডিরেক্ট ডাই, এটা আয়নাইজ হচ্ছে মাইনাস এন্ড প্লাস, এবং একই সাথে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিরেক্ট ডাই বলি, যদি আমরা এই বেসিক ডাই বলি তাহলে সেটা পজিটিভ হচ্ছে, তাহলে নেগেটিভ এবং পজিটিভ মিলে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বড় পজিটিভ কমপ্লেক্স সৃষ্টি করছে, যেটা কিনা আমাদের ডাই ম্যাটেরিয়াল, ডাইটাকে ফাইবার থেকে বেরিয়ে আসতে বাধা প্রদান করছে। Okay, now another case, treatment with resin.
আমরা রেজিন দিয়েও ট্রিটমেন্ট করতে পারি। রেজিন শুনলে কিরকম খটখট মনে হয়, শক্ত শক্ত মনে হয় নাকি? বলা হচ্ছে রেজিনস আর অলসো ক্যাটায়নিক সারফ্যাক্ট্যান্ট। সারফ্যাক্ট্যান্ট আমরা পড়েছি। সারফ্যাক্ট্যান্ট dissolve in water and develop cation which turns into reacts dianion free from dihydrogen complex. এটা যদি রেজিন হয়ে থাকে তাহলে এটা পজিটিভ হচ্ছে। এখানে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা একটা অপোজিট চার্জ দিয়ে আমার ডাইটাকে করছি। সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাইজটাকে বড় করে নিচ্ছি। যে আমাদের সুবিধা হলো যে ভিতরে যেহেতু একবার ঢুকে গেছে ফেব্রিকের, এটার সাইজটা যদি বড় হয়ে যায় এ আর বেরিয়ে আসতে পারবে না, তাই না? সেটি তো স্বাভাবিক। and ডাইয়ের সাথে তাহলে দেন এটা কমপ্লেক্স তৈরি করছে। সো dyed cotton is padded with resin, catalyst, acid at room temperature and dried at 70 to 80 degrees centigrade and cured at 140 degrees centigrade for 5 to 10 minutes followed by এরপরে ধো মানে সোপিং করব, ওয়াশিং করব, ড্রাইং করব। ওকে, সাম কমনলি ইউজড রেজিন আর ফাইব্রোফিক্স, যেমন ফর্মালডিহাইড, লায়োফিক্স। এই রেজিনের ব্যবহারটা মাঝে মধ্যে তোমরা ফ্যাক্টরিতে দেখবা। চাকরি বাকরি করো যদি সামনে, বা যারা করছো, বা যখন ইন্টার্নশিপ করবে তখন একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করবে। ফিনিশিং এ যখন যাবে যে তারা কিভাবে কি করছে। ফিনিশিং এ কিন্তু অনেক কাজ হয়। ডাইং যেটা ফেল মারে, ফিনিশিং এ অনেক সময় সেটা ঠিক হয়। শেষে চলে এসেছি আজকে আমরা রেস্ট পার্টটুকু, সেটি হচ্ছে স্ট্রিপিং অফ কালার। আমরা এতক্ষণ ধরে একটু আগে আমরা অ্যাড করছিলাম বেসিক ডাই। তো স্ট্রিপিং মানে হচ্ছে তুলে ফেলা। তো তুলে ফেলতে হবে। তুলে ফেলতে হলে কি করতে হবে, যে বন্ডটা ফাইবারের সাথে গঠন করছে সেটাকে ভেঙে ফেলতে হবে। ডিরেক্ট ডাই তো এমনি উঠে আসে। বলা হচ্ছে ইন টেক্সটাইল গুডস বিকাম আনইভেন ডাইং এন্ড আনস্টেবল ফর ইউজিং কালার হ্যাজ টু বি ডিস্ট্রয়েড এন্ড দিস প্রসেস ইজ কল্ড স্ট্রিপিং। The color can usually remove by boiling with sodium hydrosulfide, by bleaching with a solution of sodium hypochlorite. কি আমরা ন্যাচারাল কালার কিভাবে রিমুভ করতাম, অর্থাৎ কিভাবে সাদা হবে? ওই যে ডাইসের ভিতরে অবস্থিত ক্রোমোফোরটিকে যখন আমরা ভেঙে ফেলবো তখন তার আর সিলেক্টিভ লাইট অ্যাবজর্পশন বা রিফ্লেকশনের কোনো প্রকার ক্ষমতা থাকবে না, তখন উহা সাদাই দেখাবে। তো এইখানে আমরা ডিরেক্ট ডাইটাকে সাধারণত সোডিয়াম হাইড্রোসালফাইড অথবা ব্লিচিং হাইপোক্লোরাইট এগুলো ইউজ করে বয়েল করলে কালারটা উঠে যাবে। ঠিক আছে, যেখানে পিএইচ সাধারণত 3 থেকে 4 থাকে উইথ এসিটিক অ্যাসিড। ওকে, তাহলে কালার লাগাতেও শিখলাম, কালার উঠাতেও শিখলাম। ও শেষ। তো তাহলে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা ছিল সবগুলোই ডিরেক্ট ডাইসের যে প্রবলেম, ওয়াটার ফাস্টনেসের যে প্রবলেম, সেই প্রবলেমটাকে দূর করার জন্য। তাহলে ফার্স্ট ছিল উইথ মেটাল সল্ট, একইভাবে সেটাও কি করছে, যে কমপ্লেক্স তৈরি করছে। শাফি বলো। স্যার এই যে মেটাল সল্টের ব্যাপারে যে আমরা পর্যায়ে দেখছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, হ্যাঁ, তো এইটা কি ডাইরে কোনো ক্ষতি করবে না? এটা আবার একটা এক্সিট পয়েন্ট থাকে। তুমি করবা এখানে এটার ক্ষার ইউজ করবা। স্যার এই অ্যাসিড যে দুর্বল করার জন্য আর একটা ক্ষার ইউজ করতে হবে। নিউট্রালাইজ করে নিবা। তোমার তো কমন ফিনোমেনা, তোমাকে তো ফেব্রিক তো তুমি কাউকে পিস 3-এ দিতে পারবা না বা 11-তে দিতে পারবা না ফেব্রিক, তাই না? তুমি যাই করো তোমার ফেব্রিকটা নামিয়ে সেটাকে। ওকে, তো মেটাল সল্ট দিয়ে হতে পারে, ফর্মালডিহাইড দিয়ে হতে পারে, ডায়াজোটাইজেশনের মাধ্যমে হতে পারে, যেটা দুটো ক্ষেত্রে হয়, ডাই কাপলিং উইথ। এরপরে ক্যাটায়নিক ফিক্সিং এজেন্ট দিয়ে হতে পারে, বেসিক ডাই দিয়ে হতে পারে, তারপরে আমরা রেজিন দিয়ে হতে পারে, স্ট্রিপিং অফ কালার। হ্যাঁ, এই তো এগুলো দিয়েই হতে পারে, যেগুলো দিয়ে আমরা আমাদের কমপ্লেক্সটাকে বড় করে এই করে ফেলছি। এখন মজার বিষয় হচ্ছে ডিরেক্ট ডাইসের এই প্রবলেমের জন্য, এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্যই কিন্তু রিয়েক্টিভ ডাইসের উদ্ভব। আমরা লক্ষ্য করব যে ডিরেক্ট ডাইসের যে স্ট্রাকচার এবং রিয়েক্টিভ ডাইসের যে স্ট্রাকচার সেখানে খুব বেশি পার্থক্য নেই,
সেখানে দেখা যাবে যে রিয়েক্টিভ ডাইসের মানে ডিরেক্ট ডাইসের স্ট্রাকচারটার ভিতরে রিয়েক্টিভের স্ট্রাকচার মানে একটা রিয়েক্টিভ গ্রুপ ঢুকে গেছে মনে করো। তো যখন এই রিয়েক্টিভ ডাইটা আবিষ্কার হলো তখন আসলে মানে ডিরেক্ট ডাইসের এই প্রবলেম গুলো ফেস করার পরেই আসলে চিন্তা ভাবনা করে এখানে রিয়েক্টিভ গ্রুপ ইন্ট্রোডিউস করার ফলে তখন নতুন একটা ডাই হলো, সেটির নাম বলা হচ্ছে রিয়েক্টিভ ডাই। এবং সেটি কিন্তু এখন সব থেকে বেশি প্রচলিত এবং ব্যবহৃত হচ্ছে ফর কার্টন কালারেশন। সো আজকের লেকচার এখানেই শেষ। যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি, প্লিজ।